স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। বন্ধের দিনেও মিটিং, প্রিমিয়ার লিগ নিয়ে মহা সিরিয়াস তামিম ইকবালের অ্যাডহক কমিটি। ৮ ভেন্যু চূড়ান্ত করেছে গ্রাউন্ডস কমিটি। খেলা হবে ৬ মাঠে। দ্রুতই অবহেলিত আন্তর্জাতিক ভেন্যুগুলোতে খেলা ফেরাতে চায় বিসিবি, আর সেজন্যই দ্রুতই দরকারি সব পদক্ষেপ নিচ্ছে বিসিবির নয়া গ্রাউন্ডস কমিটি। নাহিয়ান বিন জেসিমের রিপোর্ট। ঢাকা টু বিকেএসপি, ট্রাফিক জ্যামের মহা বিরক্তি। সময় বাঁচাতে প্রায় স্কুটি চালিয়ে কাকডাকা ভোরে সাভার বিকেএসপি যেতেন মাশরাফি। প্রিমিয়ার লিগ ম্যাচ খেলে ফিরতেনও সেই স্কুটি বা বাইকে চড়ে। বিকেএসপিতে খেলা মানেই যেন ক্রিকেটারদের জন্য বিশাল এক ঝক্কি আর ঝুঁকি। সময় বাঁচাতে সাকিবকে তো মাঝে মধ্যেই দেখা যেত হেলিকপ্টার ব্যবহার করতে। প্লেয়ার সময় মতো মাঠে পৌঁছাতে পারেননি, ক্যাপ্টেন টসে অংশ নিতে পারেননি, এমন উদাহরণ আছে ভুরি ভুরি। এবার ক্রিকেটারদের সেই বিরক্তি আর ঝামেলা এড়াতে কার্যকর ব্যবস্থা নিতে চায় নয়া গ্রাউন্ডস কমিটি। আমরা দেখি যে বিকেএসপিতে যাওয়া আসা নিয়ে ক্রিকেটারদের একটা অভিযোগ আছে, এবং এটা দূরত্ব, যাতায়াত ব্যবস্থা সব কিছু মিলে কোনোভাবে কি এবার কি আসলে আপনারা বিকেএসপিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের হাতে ভেন্যু আছে? এখন ভেন্যু থাকলেও বিকেএসপির মাঠ আমাদের দরকার আছে, কারণ খেলা মানে ক্লাব অফিসিয়ালরা আরেকটি বিকল্প প্রস্তাব দিয়েছে যে বিকেএসপিতে হোস্টেল থাকার ব্যবস্থা আছে, সেখানে যদি আমরা প্লেয়ারদের রাখতে পারি তাহলে আরও ভালো হবে। আমরা ইনশাল্লাহ খাবারের ব্যবস্থা, এখন ক্রিকেট বোর্ডই কিন্তু খাবার লাঞ্চের ব্যবস্থা করবে, আপনারা জানেন এটা। সব ক্লাব খুব খুশি হয়েছে, তারা মানে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং বিকেএসপি যদি আমরা ওই যে তাদের হোস্টেলগুলিও নিতে পারি, খেলোয়াড়রা যদি আগের দিন যেয়ে থাকতে পারে, তাহলে আর কোনো সমস্যা নেই। ক্রিকেটারদের মুখে হাসি ফুটেছে, সব শঙ্কা কাটিয়ে খেলা মাঠে গড়াচ্ছে। প্রিমিয়ার লিগ নিয়ে তামিম ইকবালের বোর্ড রকেট গতিতে আগাচ্ছে। শুক্রবার ছুটির দিনেও গুরুত্বপূর্ণ মিটিং, যেখানে ৮টা ভেন্যু চূড়ান্ত করেছে গ্রাউন্ডস কমিটি। এবার যেহেতু সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা হবে, আমরা একই সাথে ৬টা মাঠে খেলার শুরু করার চেষ্টা করছি। আমরা ৮টা মাঠ ইতিমধ্যে ঠিক করেছি, যেটা একটা হচ্ছে SBNCS, PKSP 2, বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি, সিলিকন ভ্যালি, BKSP 3 এবং 4 আর ইউল্যাব। পূর্বাঞ্চলে দেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আজও আলোর মুখ দেখেনি। আন্তর্জাতিক ভেন্যু হবার পরও অন্ধকারে হারিয়ে গেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম ও ফতুল্লা। তবে আশার আলো দেখাচ্ছে নতুন গ্রাউন্ডস কমিটি। আন্তর্জাতিক অঙ্গনে এত সুন্দর মাঠ হিসেবে পরিচিতি লাভ করেছিল, কিন্তু সেগুলিতে দীর্ঘদিন খেলা না হওয়ার কারণে কিন্তু অটোমেটিক্যালি আন্তর্জাতিক ভেন্যু হিসেবে তারা আর এখন নেই, স্ট্যাটাস নেই। আমরা এগুলিকে আবার আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তর করার জন্য শীঘ্রই মানে জরুরি পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আগামী ২-৩ দিনের মধ্যে দেশের সব গুরুত্বপূর্ণ ভেন্যুর বর্তমান অবস্থা, প্রয়োজনীয়তা কিংবা চাহিদা জানতে রিপোর্ট চেয়েছে গ্রাউন্ডস কমিটি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই। নাহিয়ান বিন জসিম, ৭১। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হট সিটে এখন সবার প্রিয় দ্য ব্র্যান্ড নিউ প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। বলে বলে ছক্কা তো তিনি হাঁকাচ্ছেনই, সঙ্গে নিচ্ছেন ঝোড়ো এক ইনিংস খেলার মস্ত বড় চ্যালেঞ্জ। দায়িত্ব নেওয়ার পর থেকে যেন দম ফেলার ফুরসত নেই খান সাহেবের। ওই যে প্রথম দিনই যে সবার কলিজায় জায়গা করে নিয়েছেন কলিজাওয়ালা খান। ডিপিএল এর মাঠে নিভে থাকা টিউবলাইটগুলো জ্বললেও তামিম ইকবালের আগমনে কি নিভে যাবে সাকিব ভাগ্যবাতি? মিস্টার 75 এর সঙ্গে নতুন প্রেসিডেন্টের সেই কোল্ড ওয়ারের গল্প তো ওপেন সিক্রেট, কিন্তু লোকমুখে চর্চিত এই দ্বন্দ্বের কারণটা কি শুধুই পলিসিগত নাকি ব্যক্তিগত? সেই তথ্য দিয়ে স্ক্রিন ইনের চেষ্টা সাবেক স্পোর্টস অ্যাডভাইজারের, যেই আসিফ মাহমুদ সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন একের পর এক আলটিমেটাম, তিনি নাকি আবার চেষ্টা করেছেন মিস্টার 75কে দেশে ফেরানোর। দ্য সাসপেন্স ইজ ওপেনিং আপ। আসিফ মাহমুদের সেসব কথা এবং ডিপিএল এ তামিম ইকবালের যেসব উদ্যোগ, সেসব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহাদি, যাচ্ছি তার কাছে। মাহাদি, আপনাকে স্বাগত জানাচ্ছি। দেশের ক্রিকেটটা আসলে এখন একেবারে জাঁকজমকপূর্ণ একটা অবস্থায় আছে। নিউ বস, নিউ বিসিবি বস তামিম ইকবাল খান শুরুতেই এসে অনেকগুলো স্টেপ নিয়ে ওই যেটা বলছিলাম যে কলিজাওয়ালা খান, তিনি আসলে সবার কলিজায় একটা জায়গা করে নিয়েছেন এবং ক্রিকেটারদের কাছে তো তিনি এখন ফেভারিট বিসিবি বস বলাই যায়।
সো ডিপিএল নিয়ে ফার্স্ট দিনই সে বিশেষ একটা ঘোষণা দিয়েছে, ক্রিকেটারদের বেতন বাড়ানো নিয়ে একটা ঘোষণা ছিল, সব মিলে দারুণ কিছু উদ্যোগ ইতোমধ্যেই নিয়েছেন। ডিপিএল নিয়ে গতকালও বেশ কিছু সিদ্ধান্ত এসেছে এবং দফায় দফায় কিন্তু তিনি সভা করেই যাচ্ছেন, থেমে নেই। তামিমের এই অ্যাক্টিভিটিসগুলো আসলে কেমন দেখছেন? এবং ডিপিএলটা তো নিশ্চয়ই ঘরোয়া ক্রিকেটটাকে সচল রাখার জন্য অনেক ইম্পর্টেন্ট, সো এত তাড়াতাড়ি এই উদ্যোগটা নেবেন, এটা কি আসলে প্রত্যাশিত ছিল কিনা? প্রথমে হচ্ছে আপনি কলিজাওয়ালা খান বলেছেন, আমার মনে পড়েছে কলিজার সিঙ্গারার কথা। আচ্ছা, খুবই চমৎকার একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সম্ভবত মানে ওই কলিজার সিঙ্গারার মতন করেই বলি যে নতুন ক্রিকেট প্রেসিডেন্ট এবং ওনার আগে 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আপনি বলেছেন জাঁকজমক, হ্যাঁ অবশ্যই জাক তো ছিলই, জমক কতটুকু ছিল সেটাই, সেই সেটা প্রশ্ন। প্রশ্নটা আমরা সব সময় তুলতে পারবো, মানে এই প্রশ্ন তোলার সুযোগ থেকেই যাবে। ওনার আগে মানে তামিম ইকবালের আগে যে দুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন, একজন এক্স ক্যাপ্টেন ফারুক আহমেদ এবং পরের জন আমিনুল ইসলাম বুলবুল, উনিও বাংলাদেশের সাবেক আরেকজন অধিনায়ক এবং বাংলাদেশের ইনগোরাল টেস্ট ম্যাচের সেঞ্চুরিয়ান। সো সবার প্রোফাইল খুব ভারী ছিল। তামিম ইকবাল খান, আপনি দেখবেন যখন ফারুক আহমেদও বোর্ডে এসছেন, আসার পরে তিনি খুব কুইক কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যেটাকে আমরা বলি হচ্ছে জনতুষ্টিবাদী বা সিদ্ধান্ত, এটা নিতে হয়। Exactly. নতুন প্রেসিডেন্টদেরকে এসে নতুন কিছু সিদ্ধান্ত নিতে হয়, এটাই দস্তুর। আপনি যদি না নেন, আপনি যে নতুন প্রেসিডেন্ট হয়েছেন সেটা মানে সেটার জানান দেওয়া যায় না, গ্রহণযোগ্যতাটা। সেটার গরমটা পাওয়া যায় না, সেটা ফিলটা পাওয়া যায় না। তো সেটা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের ক্ষেত্রে। তিনি এসেছিলেন, তিনি যখন এসেছেন তিনি বলেছেন যে আমি একটা টি-20 ক্রিকেট খেলতে এসেছি, কারণ তাকে ওই নির্বাচনকালীন বা নির্বাচনের আগের জন্যই প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছিল এবং মানে প্রেসিডেন্ট হিসেবে গভর্নমেন্ট তাকে ইলেক্ট করেছিল এবং তিনি বলেছিলেন যে আমি একটা টি-20 ইনিংস খেলতে এসেছি। পরবর্তীতে দেখা গেল উনি টি-20 ইনিংসটা বাদ দিয়ে, টেস্ট হলো না, মানে টেস্টের এক সেশন খেলতে পেরেছেন, মেবি 1.5 সেশনে, মানে 5 দিনের টেস্ট, তো ওই 1-1.5 সেশন খেলেই তারও আসলে উইকেটটা পড়ে গেল। এখন তামিম ইকবাল খান এসছেন, হোপফুলি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে সাকসেসফুল ব্যাটার, হোপফুলি তিনি একটা লম্বা ইনিংস বিসিবি খেলতে বস পারবেন। হিসেবেও হয়তো সাকসেসফুলি হবেন। উনি তো অ্যাডহক কমিটির সভাপতি হয়ে এসছেন। অ্যাডহক কমিটির পরে কিন্তু 3 মাসের মধ্যে এই কমিটির Election একটা করতে ইলেকশন হবে। দেওয়ার বাধ্যবাধকতা আছে। তো ইলেকশন দেওয়ার পরে আবার এটাও আমরা নিশ্চিতভাবেই জানি, তামিম ইকবাল একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে যারা অ্যাডহক কমিটিতে আছেন তারা চাইলেই ইলেকশনটা করতে পারবেন। সুতরাং তামিম ইকবাল খান যখন আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন করে সভাপতি হয়েছেন, সেই সময় তামিম ইকবাল খান তিনিও একজন ক্যান্ডিডেট ছিলেন। আমি তার একটা লম্বা ইন্টারভিউ করেছিলাম সেই ইলেকশনের আগ দিয়ে। পরবর্তীতে তো তিনি এবং তার প্যানেল নির্বাচনে অনিয়ম, অভিযোগ নানান কিছু তুলে পরবর্তীতে তিনি সরে যখন দাঁড়িয়েছেন। নির্বাচন বয়কট করেছেন, কিন্তু তার আগ পর্যন্ত তিনি কিন্তু ভীষণ ভালোভাবেই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ইলেকশনের এবং আগ পর্যন্ত ফেভারিট ছিলেন। ছিলেন তো সেই দৌড়ে। ফেভারিট ছিলেন কিনা এই কথাটা আসলে বলা মুশকিল, কারণ আপনি বাংলাদেশের কোনো কিছুতে ফেভারিট এটা বলা যাবে না, কখন যে পাশার দান কোন সেকেন্ডের মধ্যে যায়। কিভাবে বদলে যাবে। কারণ তামিম ইকবাল তো ইলেকশনটা করতেন দফায় দফায়, সেই সময়কার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাথে তাদের নেগোসিয়েশন হয়েছে, তারা নেগোসিয়েশনের টেবিলে গিয়েছেন, তারা একে অপরের সাথে কথা বলেছেন। কার কজন পরিচালক হবে সেটা নিয়ে দর কষাকষিতে একটা জায়গায় এসে তারা একটা পয়েন্টে মিলিত হতে পারেন নাই বলেই কিন্তু পরবর্তীতে তারা আর ইলেকশন করেন নাই। এটাও তো বাস্তবতা, এটা true। এটা তো বাস্তবতা। এই বাস্তবতার বাইরে আপনি যেতে পারবেন না। আমরা তো গণমাধ্যমে সেই খবর পেয়েছি, আমরা জেনেছি কোথায় মিটিং হয়েছে, কার বাসায় হচ্ছে, কোন অফিসে হচ্ছে, কোন ক্লাবে হচ্ছে, ইচ এন্ড এভরিথিং। সেটা তো মোটামুটি ওপেন সিক্রেট। সো তামিম ইকবাল এসছেন, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে উনি অন্যদের তুলনায় ইয়াং, উনি মডার্ন ডেজ ক্রিকেটটা খেলেছেন, ক্রিকেটারদের ভালো মন্দ সব কিছু সম্বন্ধে তিনি ওয়াকিবহাল। বাংলাদেশে হয় কি, ক্রিকেট কম, মানে মাঠের ক্রিকেট কম, টেবিলের ক্রিকেট নিয়ে যেই রকমের ওই যে জাগ জমক শব্দটা এখন আমি ব্যবহার করতে পারি, যে যেভাবে জাগ এবং জমক দুটাকে মানে একসাথে মেশানো হয়, মাঠের ক্রিকেটটা খুঁজে পাওয়া যায় না। মাঠের ক্রিকেটে কিন্তু আমরা মানে ডেইলি বেসিস আমরা আমাদের ক্রিকেটকে ভালো জায়গায় নিতে পেরেছি, সে কথা আমি বলবো না। আমরা ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছি। তামিম ইকবাল এসছেন, আমি তার কাছে, উনি তো অ্যাডহক কমিটির 3 মাসের জন্য এসেছেন, ওনার এখন রুটিন দায়িত্ব হচ্ছে নির্বাচনের দিকে যাওয়া। খুব বেশি বড় সিদ্ধান্ত অ্যাডহক কমিটি নিতে পারে না, তারপর কিছু রুটিন সিদ্ধান্ত তিনি নেবেন, তারপরে একটা ইলেক্টেড বোর্ড আসবে, ইলেক্টেড বোর্ড আসার পরে তারা কিছু সিদ্ধান্ত নেবে, সেটা একটা সাস্টেনেবল বোর্ড আমরা তখন হয়তো পাবো। এখন তো এই বোর্ডটাকে নিয়ে আমি খুব সমালোচনা, তাকে ক্রিটিক করা, অনেক কিছু আমি বলতে পারবো না, কারণ এই কমিটির দায়িত্ব হচ্ছে 90 দিনের মধ্যে একটা গ্রহণযোগ্য ইলেকশন করা। এবং আমি সেটাও চাইবো যে আমিনুল ইসলাম বুলবুল মানে তামিম ইকবাল যেই ইলেকশন থেকে সরে গিয়েছিলেন, একই রকম একই ধাঁচের ইলেকশন যেন
এইবার অন্ততপক্ষ না না হয়, এবার ইলেকশনটা যেন হয় মানে সবার অংশগ্রহণে একটা উৎসব মুখর, একটা ইনক্লুসিভ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশন। তাতে হবে কি যে দক্ষ সংগঠকরাও যেমন তাদের নির্বাচনী জায়গাটা মাঠটা পাবে, একই সাথে যারা নতুন, যারা তরুণ, যেমন এই বোর্ডেই কিন্তু অনেক তরুণ আছে, যেটা নিয়ে বেশি সমালোচনা হচ্ছে যে একজন তো সংসদে বলেই ফেলেছেন বাপের দোয়া বোর্ড, ক্রিকেট বোর্ড। সো যারা বাপের দোয়া ক্রিকেট বোর্ডের ট্যাগটা নিতে হয়েছে, মেবি এটা একটু ডিফারেন্ট পলিসিতে গেলেও হতো, বাট এই যে চারজনের নাম এসছে তারা কিন্তু তখন তামিম ইকবাল যে ইলেকশন করতে চেয়েছিলেন, আমিনুল ইসলাম বুলবুল যখন প্রেসিডেন্ট হয়েছেন ইলেকশন করে, এই চারজন কিন্তু সেই ইলেকশন প্রসেসের মধ্যে ছিলেন। তারা তো এমন না যে তারা একদম আকাশ থেকে পড়েছেন, তারা ছিলেন সেই প্রসেসের মধ্যে এবং তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসতে চেয়েছেন। এখন অনেকেই প্রশ্ন করছে যে তারা কি দক্ষ, তারা কি ক্রিকেটের প্রতি তাদের কি অবদান আছে। যখন আপনি মানে রবীন্দ্রনাথের একটা বিখ্যাত উক্তি আছে যে আপনি যদি কাউকে দায়িত্ব না দেন তাহলে দায়িত্ব সামলানোর যোগ্যতা তৈরি হয় না। তো তারা তো টেস্টেড না এখনো, দে আর ভেরি ইয়াং, তারা নতুন, এবং আমরা সবসময় ফ্রেশ ব্লাড তো চাই। নতুনরা আসবে, নতুন সিদ্ধান্ত নেবে, তখনই বদলাবে। মানে আপনি একজন বিসিবি ডিরেক্টর, এক্স বিসিবি ডিরেক্টর, আমি তো মেবি যখন থেকে ক্রিকেট বোঝা শুরু করেছি তখন থেকে আমি দেখি উনি ক্রিকেট বোর্ডে আছেন, এবং সবশেষ মানে আপনার 5ই আগস্টের পট পরিবর্তনের আগ পর্যন্ত উনি সব মেয়াদেই ক্রিকেট বোর্ডে ছিলেন। কেমনে ছিলেন মানে ওনারও কি মনে হয় না যে এখন একটু মানে সুযোগ দেই, মানে এখন নতুনদের একটু সুযোগ দেই, একটা জায়গায় আর কত, আর নতুন কি দিতে পারবেন আপনি। সো নতুনরা আসছে, আমি এটাকে সবসময় সাধুবাদ জানাতে চাই যে নতুনদের মাথা থেকে নতুন পরিকল্পনা আসবে, নতুন, এবং সবসময় একটা জিনিস দেখবেন নতুন যে প্রোডাক্টটি বাজারে আসুক না কেন সে কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত কোয়ালিটি ধরে রাখে। ঠিক না? যে কোনো প্রোডাক্ট, আপনি একটা চায়ের দোকানে রুটি খেতে যান, নিজের মান বাড়ানোর জন্য হলেও সেটা আসলে করে একটা সার্টেন টাইম পর্যন্ত মার্কেটে টিকে থাকার জন্য অথবা মার্কেটে ইম্প্যাক্ট তৈরি করার জন্য তার একটা কোয়ালিটি মেনটেন করা হয়। তারপর দেখবেন যে এরকম একটা হানিকম খেতে যাবেন, শুরুর দিকে যেমন কিনেছেন, তারপর দেখবেন যেটা পাতলা হয়েছে, এটাতে হানিকম দিয়েছে, এটা শক্ত হয়েছে, কোয়ালিটি ফল করতে থাকে। কিন্তু একটা সার্টেন টাইমের কোয়ালিটিটা তো দরকার, সেই কোয়ালিটিটাও যদি নতুনরা দেয়, খারাপ কি বাংলাদেশ ক্রিকেটের জন্য মন্দ হবে বলে মনে হয় না। তবে তামিম ইকবালের জন্য চ্যালেঞ্জ অনেক বেশি। মাঠের ক্রিকেট, টেবিলের ক্রিকেট খুব আলাদা। একসঙ্গে একটা প্রশাসনিক দায়িত্ব পালন করা, একটা হচ্ছে আপনি ক্রিকেটার হিসেবে পারফর্ম করা। মাশরাফি বিন মুর্তজাকে অনেক আগে একটা প্রশ্ন করেছিলাম যে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ক্রিকেট খেলাটা কঠিন নাকি রাজনীতির ময়দানে রাজনীতি করাটা কঠিন। তিনি বলেছিলেন যে রাজনীতিতে নানা মতের মানুষের সাথে কথা বলা, নানান চিন্তার মানুষকে হ্যান্ডেল করা লাগে, সেটা খুবই কঠিন। সুতরাং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের এই পদটা যতই আমরা বলি না কেন এটা রাজনৈতিক পদ না, কিন্তু যুগে যুগে, কালে কালে, দিনে দিনে আমরা যাই দেখেছি এই পদটা কোনো না কোনোভাবে রাজনৈতিক। একদম। এবং নট অনলি খালি প্রেসিডেন্টের পদটা, শুধুমাত্র প্রেসিডেন্টের পদটা না তো, ক্রিকেট বোর্ডের পরিচালকদের পদগুলো রাজনৈতিক। মানে আপনি এই দুনিয়া রাজনীতির বাইরে না, আপনিও বাইরে না, আমিও বাইরে না। আপনি বলবেন আমি রাজনীতি করি না, কিন্তু কোনো না কোনো আপনি মতাদর্শ তো যে কারো থাকে। ফুটবল খেলা দেখতে বসেন, আপনি কোনো দলের সমর্থন করেন না। ধরেন আপনি হামবুর্গের খেলা দেখছেন ভার্সেস লিও, ওই হামবুর্গ লিওর খেলার মধ্যে আপনি কোনো দলকে হয়তো বা ভালো করে কখনো ওইভাবে মনিটরও করেন না, কিন্তু যখন টিভি স্ক্রিনের সামনে অথবা মাঠে বসে খেলাটা দেখবেন, কোনো না কোনো দলের প্রতি আপনার এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন থাকবেই। সুতরাং আমরা কেউ রাজনীতির বাইরে না। রাজনীতি একটা দেশকে, একটা কালচারকে ঠিক করে। যত প্রপার হয় রাজনীতি, তত ভালোভাবে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। আমরা আরেকটা প্রতিবেদন দেখে আসতে চাই, এরপরে আপনার সঙ্গে আবার আলোচনা করছি। সাকিব তামিমের সাথে কোনো ব্যক্তিগত লড়াই নেই, পলিসিগত কারণে এই বিরোধ সৃষ্টি হয়েছে, এমনটা জানিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলছেন 24-এর ওই ঘটনার পরে তিনি নাকি সাকিবকে সবুজ পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, তবুও কেন সাকিব দেশে ফিরতে পারছেন না সেই ব্যাখ্যাও দেন আসিফ মাহমুদ। সাইফুল রূপকের রিপোর্টে বিস্তারিত। জন্মদিন আপা থেকে সরে আসেন এবং সেটা মানুষের সামনে স্পষ্ট করেন, তারপরেও মনে করে আমাকে গালি দিতে পারে। সাকিব আল হাসানের পাসপোর্ট সংক্রান্ত একটা জটিলতা ছিল, আমি বিভিন্ন জায়গায় কথা বলে সলভ করে দিয়েছি। গেল বছরের 28 সেপ্টেম্বর সাকিবের স্ট্যাটাস দেখে আসিফ মাহমুদের রিয়াকশন, গরম হয়ে যায় সোশ্যাল প্ল্যাটফর্ম। সাকিবের পাল্টা স্ট্যাটাসে ফুটে ওঠে সে সময়ের ক্রীড়া উপদেষ্টার জন্যই নাকি দেশে ফিরতে পারেননি সাকিব। পরদিন আবার আসিফ স্পটলাইটে, শুধু সাকিবকে নিয়েই নয়, তামিম ইকবালকে ইঙ্গিত করে লিখেও নানা সময় ফেসবুকে আলোচনায় ছিলেন আসিফ মাহমুদ। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, সর্বকালের সেরা ব্যাটার তামিম ইকবাল, দুজনের সাথেই আপনার একটা লড়াই চলছে। সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যায় এই তাদের ভক্তরা কিন্তু আপনার এগেনস্টে চলে গিয়েছে আপনার বেশ কয়েকটা কথাতে বা স্ট্যাটাসে।
এটা আমার কোনো ব্যক্তিগত লড়াই না এবং আমি এটাকে ব্যক্তিগত বলেও মনে করি না। সাকিব আল হাসানের ভক্তরা যারা আছেন তারা আমাকেই একমাত্র দোষারোপ করেন। আমার তো পলিসি অনুযায়ী আমি চলি, আমার নিজের লোকও যদি আমার উপরে ক্ষুব্ধ হয় তারপরেও আমার পলিসি অনুযায়ী চলতে হবে এবং সেই জায়গা থেকে এটা একটা পলিসির জায়গা থেকে বিরোধ, এটা কোনো ব্যক্তিগত জায়গার বিরোধ না। আমার বক্তব্যটা তাদের কাছে রাখা প্রয়োজন। তারা যদি তারপরেও মনে করে আমাকে গালি দিতে পারেন, তাদের ওই স্বাধীনতা আছে, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি। সরকারে থাকতেও এমন কোনো ইনস্ট্যান্স নাই যে কেউ আমাকে গালি দিয়েছেন, ট্যাগ করে গালি দিয়েছেন, আমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছি বা কিছু করেছি। 21 মাস হলো, অর্থাৎ 2024-এর 2রা জুলাই দেশ ছেড়েছিলেন সাকিব। 24-এর অক্টোবরে এবং 26-এর মার্চে দুবার তার দেশে ফেরার সম্ভাবনা উকি দিয়েছিল। জন্মভূমিতে ফিরতে কোথায় বাধা সাকিবের? তিনি তার মামলাগুলো ফেস করে আসেন প্রপারলি এবং তিনি তার যেই রাজনৈতিক অবস্থান পূর্ববর্তী সময়ে ওই যে শুভ জন্মদিন আপা থেকে সরে আসেন এবং সেটা মানুষের সামনে স্পষ্ট করেন, তাহলে আমার মনে হয় যে ডিউ প্রসেসের মধ্য দিয়ে হলে তো আসলে সমস্যা নেই। কিন্তু ওই ডিউ প্রসেস ফলো না করে আমার মনে হয় না তিনিও আসবেন, কারণ তারও ভয় আছে ওই মামলাগুলোর বিষয়ে। এটা হয়তো অনেকেই জানেন না, সাকিব আল হাসানের পাসপোর্ট সংক্রান্ত একটা জটিলতা ছিল। তখন যখন প্রসেসটা চলছিল এবং একটা গুডউইল ওনার মধ্যে আমরা দেখেছি, ওনার সেই জটিলতা কিন্তু আমি বিভিন্ন জায়গায় কথা বলে সলভ করে দিয়েছি। উনি ট্রাভেল করতে পারছিলেন না এক দেশ থেকে আরেক দেশে, ওই যে রেড পাসপোর্ট অ্যান্ড গ্রিন পাসপোর্ট সংক্রান্ত যে জটিলতাটা ছিল এবং পাসপোর্টলেস হয়ে যাওয়ার মতো একটা শঙ্কা তৈরি হয়েছিল। তো সেটা বিসিবি বোর্ডের কয়েকজন উদ্যোগ নিয়ে এবং মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে কিন্তু সমাধান করে দিয়েছিল। তো গুডউইলটা ছিল আমাদের জায়গা থেকে, কিন্তু আমরা ওই পরিমাণ আসলে সহযোগিতাটা অপর প্রান্ত থেকে পাই নাই, যেটা পেলে আসলে এই প্রসেসটা করা যেত। কোনো ফরম্যাট থেকেই এখনো অবসর নেননি সাকিব আল হাসান। ক্রিকেটার সাকিবের স্বপ্ন এখন একটাই, দেশের মাঠ থেকে খেলাটাকে গুড বাই জানানো। এখন পর্যন্ত 2024-এর সেপ্টেম্বরের কানপুর টেস্ট হয়ে আছে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। সাকিব আল হাসান চান তার মামলাগুলো উঠায় দেওয়া হোক, তারপরে তিনি আসবেন। ইজ দ্যাট পসিবল? এটা কারোর জন্য পসিবল না। এটা তাকেই ফেস করতে হবে। এটা ক্রীড়া প্রতিমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী বা সরকারও যদি করতে যায় তাহলে এটা সরকারের বিচার বিভাগের উপরে কিংবা পুরো বাংলাদেশের সিস্টেমের উপর হস্তক্ষেপ হবে। সাইফুল রূপক, 71। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহদি। মাহদি, আমরা প্রতিবেদনটা দেখছিলাম এবং যেটা আসলে সবসময় প্রশ্ন থাকে, একটা প্রশ্নই আপনাকে করতে চাই যে সাকিব তামিম দ্বন্দ্ব যেটা ওপেন সিক্রেট এবং তামিম ইকবাল বোর্ডে আসার পরে সাকিব আল হাসানের দেশে ফেরার যে একটা আলো আমরা দেখছিলাম, আশার আলো, সেটা কি নিভে গেল কিনা? এবং সাবেক ক্রীড়া উপদেষ্টাও যেটা বলছিলেন সাকিবকে দেশে ফেরানোর জন্য তিনি অনেক চেষ্টা করেছেন, আসলে চেষ্টাটা কতটুকু কার্যকর ছিল বা ওই চেষ্টাটা আসলে কতটুকু এফেক্টিভ? এক এক জায়গায় এক এক রকম কথা বলো। স্টার প্লেতে যখন ইন্টারভিউ দিয়েছেন তখন বলেছেন যে সাকিব আল হাসানকে আমি দেশে আসতে দিই না, এই জন্য আমি গর্বিত। মানে এরকম ইন্টারভিউ দিয়েছেন উনি। আজকে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে কিনা মানে আজকে উনি এটা বলছেন। এখন এক এক সময় এক এক কথা বললে তো হবে না। সাকিব আল হাসানকে দেশে আসতে দিতে চান নাই, সেই জন্য তো তিনি ক্রেডিট নিয়েছেন। তিনি বলেছেন যে সাকিবকে না, মানে যখন সাকিব আল হাসানের ফেসবুক একটা স্ট্যাটাস ফ্যাসিস্ট সরকারের পক্ষে নিয়ে কোন একটা জন্মদিন একটা স্ট্যাটাসের পরে তো তিনি বলেছেন যে দেখেন এই জন্যই আমি সাকিব আল হাসানকে আসতে দেই নাই। তো উনি তো ওই সময়টা ক্রেডিট নিয়েছেন। এখন কেন বলছেন যে আমি আসতে দিতে চাই না, আমার সাথে কোনো ব্যক্তিগত এই নেই সেই নেই, হাবি নাই যাবি নাই, এগুলো কেন বলছেন? তামিম ইকবালকে নিয়ে উনি আবার স্ট্যাটাস দিয়েছেন 5 আগস্টের পরে তিনি যখন ক্রীড়া উপদেষ্টা হয়েছেন তখন মিরপুর হোম অফ ক্রিকেটে তিনি যখন আপনার কি বলে এটাকে, তিনি যখন মিরপুর হোম অফ ক্রিকেটে গিয়ে শোডাউন করেছেন, তিনি যখন পুরো মাঠটাকে ঘুরে দেখেছেন, তার আগে উনি আর মাঠের গ্রাউন্ডে মানে উপদেষ্টা হওয়ার আগে নেমেছেন কিনা আমার জানা নাই, মনে নয় নেমেছেন। আমরা ক্রীড়া সাংবাদিক হিসেবে নামার সুযোগটা পাই, উনি মনে হয় যান নাই। সো এটা তো ওনার জন্য একটা এই একটু মাঠের ঘাস পাড়িয়ে দেখাটাও তো একটা আনন্দের বিষয়, তাই না? তো সেটা তো তিনি করেছেন এবং সেই সময়টাতে তার সাথে কে ছিলেন? তামিম ইকবাল। তামিম ইকবালকে দেখে মনে হয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ, এবং অ্যাডভাইজার মনে হয়েছিল, মানে অ্যাডভাইজার না হোক মানে খুব কাছের কেউ। এখন ধরেন আপনি কোনো একটা জায়গায় দায়িত্ব নিয়ে সবার আগে যদি আমাকে নিয়ে একটা মাঠ প্রদক্ষিণ করেন বা সেই জায়গাটাতে আপনার উপস্থিতি আমার সাথে খুব জোরালো মনে হয়, এটা তো একটা স্বাভাবিক প্রসেস না? মানুষের ব্রেন তো সেইভাবেই প্রসেস করে নেয় যে আচ্ছা তারা মনে হয় খুব ভালো বাড়িয়া। এবং ওই সময় তো মনে হয়েছিল তামিম ইকবালই সম্ভবত বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছে। তারপরে দেখলাম যে না, সমীকরণের হিসাব অন্যরকম, পলিটিক্যাল মার্কেট অন্যরকম, মানে চাওয়া পাওয়া হিসাব মেলানোর ব্যাপারে একদমই আলাদা। সবাই আসলে যার যার একটা ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আসে, তো এমন তো না যে একটা কথা সবসময় আমি বলি, এরা কারা? আমরাই তো না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, তামিম ইকবাল বলেন, আমিরুল ইসলাম বুলবুল বলেন, আমাদেরই কারো বড় ভাই, কারো বন্ধু, কারো ছোট ভাই, এরকমই তো। তা আমরা কারা? আমরা যারা, আমাদের প্রসেসও তাই, আমরা যেভাবে চিন্তা করি ওইভাবেই।
এখন দেখেন গণমাধ্যম নিয়েও কিন্তু নানান ধরনের কথা, নানান ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে, গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। Exactly. কিছু গণমাধ্যম কর্মীরা এই যে যেমন ধরেন কলিজাওয়ালা খান বা কলিজাওয়ালা সিঙ্গারা, আপনি যেইটাই বলেন না কেন, এই শব্দ মানে আমি ঠিক জানি না গণমাধ্যমে এই শব্দের ব্যবহারটা কবে থেকে কিভাবে এসছে, এইটা কোন পারপাসে আমরা ব্যবহার করছি, কোনো কলিজাওয়ালা খানের কাছ থেকে আমি কলিজা সিঙ্গারা নিব কিনা, হিসাব তো অনেক এখানে, এক্স্যাক্টলি। অনেক না। তো এখন আমরা যেভাবে যাচ্ছি, আমরা আমাদের সিস্টেমের বাইরে কেউ না, আমাদের মধ্যে থেকে ওনারা। আমরা যদি ঠিক হই, আমাদের মানে সারাউন্ডিংস ঠিক হবে, আমরা যেভাবে চিন্তা করব সেই চিন্তার বাইরে না। একটা কথা বলা হয় যে এই দেশের মানুষ যেমন সেই দেশের সরকার তেমন। এক্স্যাক্টলি। যত বেশি সিভিলাইজড মানুষ, তার সরকার তত বেশি সিভিলাইজড, সেই সরকার তত সুন্দরভাবে দেশ চালায়। যে দেশের মানুষ ওই সিভিলাইজেশনের প্রসেস থেকে 50-60 বছর পিছিয়ে, তারা তাদের গভর্নমেন্ট ওই ফরম্যাটের হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহদি। আমরা কথা বলছিলাম ক্রিকেটের নানা বিষয় নিয়ে। বার্নাব্যুতে আবারও নিস্তব্ধতা, জিরোনার সঙ্গে 1-1 গোলে ড্র করে লা লিগা শিরোপার দৌড়ে যেন নিজেরাই ব্রেক কষে দিল রিয়াল মাদ্রিদ। এখন বার্সেলোনা জিতলেই রিয়াল পিছিয়ে পড়বে 9 পয়েন্টে, হাতে থাকবে মাত্র 7 ম্যাচ। যদিও ম্যাচের শুরুতে রিয়াল খেলেছে চেনা আগ্রাসনে, জুড বেলিংহাম সুযোগ পেয়েও ঠিকঠাক সংযোগ করতে পারেননি। ভিনিসিয়াস জুনিয়রের হেডও থাকেনি লক্ষ্যে। অন্যদিকে জিরোনাও যে চুপ করে বসে থাকেনি। আজেদিন উনাহের শট দারুণভাবে ঠেকান আন্দ্রে লুনিন। বিরতির পর 51 মিনিটে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। প্রায় 22 গজ দূর থেকে ভলভার্দের শটে লিড পায় লস ব্লাঙ্কোস। কিন্তু ম্যাচের গল্প তখনও শেষ হয়নি। 62 মিনিটে থমাস লেমার নিখুঁত শটে সমতায় ফেরে সফরকারীরা। শেষ দিকে রিয়াল মরিয়া হয়ে জয়ের গোল খুঁজলেও শেষ আঘাতটা আর হানা যায়নি। এই ড্রয়ে সব মিলিয়ে টানা 3 ম্যাচ জয়হীন রিয়াল। এক শহর 2 শিবির আর 90 মিনিটের তীব্রতা। আজ রাত 10:30টায় ক্যাম্প নুতে কাতালান ডার্বির উত্তাপ। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা নামছে টানা 7ম জয়ের খোঁজে। বিপরীতে 2026 সালে এখনও জয়ের স্বাদ না পাওয়া স্প্যানিয়ল। হান্সি ফ্লিকের দল 30 ম্যাচে 25 জয় নিয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে। 80 গোল করা বার্সা এখন যেন আক্রমণের ঝড়। তবে অ্যাটলেটিকোর কাছে চ্যাম্পিয়ন্স লিগে 2-0 হার তাদের মনে রেখে গেছে চাপের দাগ। তবু লা লিগায় তাদের ফর্ম দুর্দান্ত। শেষ 6 ম্যাচেই আছে জয়। স্প্যানিয়লের বিপক্ষে টানা 4 ম্যাচ জিতেছে তারা। চলতি মৌসুমের প্রথম লড়াইটিও 2-0 গোলে জিতেছিল ব্লগরানা। কিন্তু বার্সেলোনার জন্য বড় দুশ্চিন্তার নাম পেদ্রি। গাবি ফিরতে পারেন শুরুর একাদশে, রাফিনিয়া ও ক্রিস্টেনসেনও নেই। স্প্যানিয়লের ছবিটা উল্টো। ডিসেম্বরের পর 13 ম্যাচে জয়হীন তারা, হার 8, ড্র আছে 5টিতে। তবু ডার্বি মানেই আলাদা রক্তচাপ, আলাদা লড়াই, ইতিহাস, ফর্ম, পরিসংখ্যান সবই আছে বার্সার পাশে। এখন দেখার ডার্বির রাতে কে জ্বালে শেষ হাসির আলো। এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।